আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকি যায় না। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। মোটা মোটা কোমরের বেল্ট ছিল আর নিচে প্যান্ট ছিল, পুলিশ মোটর সাইকেল দেখে ব্যাগে কাপড় রয়েছে, এটুকু দিয়ে একটুকু কারণে স্যার মাছ। এই মুহূর্তে যখন 16 তারিখে রাজস্থান আসে, প্রথমে জড়িয়ে বলে কিছু সৃষ্টি হয়েছে 16 তারিখের বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করি। আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, গাড়ির কঙ্কাল পড়ে আছে, মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য। যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো, পরিকল্পিত হামলা, এবং এত দ্রুত সময়, গান পাউডার ছাড়া এভাবে কোনো গাড়ি একদম কঙ্কাল ছাড়া আর কিছু থাকা সম্ভব নয়। গান পাউডার দিয়ে পুড়িয়েছে, এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটি এলাকায়। প্রশ্ন করেন কি আপনারা যখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনি দুনিয়া জয় করে আসছেন, স্তম্ভকে টার্গেট করে তারা কিন্তু চতুর্থ স্তম্ভকে ভুলে যায়নি। রাষ্ট্রের 3টি স্তম্ভকে অকেজো করে চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে। তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটশেলে বলি, তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজো প্রমাণ করা। এই বাংলাদেশ আমাদের পরিচিত নয়। আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে, মেট্রো রেল, ব্রিজ, আপনার যে অর্জনগুলো, এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত। তারা এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করেছে। মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি, যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় সবাই মনে করেন যে সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আমি বলতে চাই না। ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার, একই নাম আপনাদেরকে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে বারবার সংকটের উত্তরণে সহায়তা করেছে, উত্তরণ হয়েছে। মানুষের জীবনে এখন যে একটা অস্বস্তি ছিল, আজকে যখন আপনি অফিস খুলে দিয়েছেন, আমি পথে ছিলাম, আমি মানুষের মধ্যে উদ্বেগ ছিল, কিন্তু মানুষের মধ্যে উল্লাস ছিল। তারা অফিস করতে চাচ্ছে, তারা কাজ করতে চাচ্ছে, এবং তারা একদম জাম্প করেছে রাস্তার মধ্যে যে তারা অফিসে যেতে চায়, কাজ করতে চায়। এই অবস্থায় আমি মনে করি যে সারা দেশেই ধীরে ধীরে পরিস্থিতি কর্মমুখ করার ব্যবস্থা আপনি নেবেন। আস্থা ফিরিয়ে আনার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আপনি নেবেন, এর মধ্যে ইন্টারনেটটাকেও সচল করবেন। সাংবাদিকরা যখন যাচ্ছে, তাদের ভিতরে গাড়ি মানে আগুন লাগিয়ে যেতে, মানে তারা আগুনে পুড়ে যায়, এই জন্য ড্রাইভার এবং রিপোর্টার কেন বের হয়েছে, এই জন্য তাদেরকে রাস্তায় ফেলে দেওয়ার পিটিয়েছে। টেলিভিশনের কম করে অর্ধশতাধিক গাড়ি, আমার টেলিভিশন ছোট টেলিভিশন, সেই টেলিভিশনের 2টো গাড়ি পুড়িয়েছে, একদম মানে ছাড়খাড় করে দিয়েছে। চুরি হচ্ছে, লোকে টেলিফোন করছে, স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসে নাই। না, ভোট খুব ভালো হয়েছে, সকালবেলা আনন্দিত লোকে আসছে। এই সকাল পর্যন্ত 40% হয়েছে, কারণ ওনাকে 80% করতে হবে। ভাই, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে দেশটাকে বাঁচান। গ্রামে গ্রামে পর্যন্ত আপনার হামলা হয়েছে, গ্রামে গ্রামে পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর পুড়াই দেওয়া হয়েছে। ক্ষতি অনেক ভয়াবহ ক্ষতি হয়েছে। সারা দেশ যখন আক্রান্ত, আপনি আক্রান্ত হবই, এটা আমি আলাদা করে দেখি না। কিন্তু আমি কেন এই কথাগুলি বলছি, আমার ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটবে। কেন? ওই ষড়যন্ত্রকারীরা বসা নেই, তারা করবে। নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলো একটু মূল্যায়ন করা দরকার। আমরা যদি টাইম লাইনে ফেলি প্রথম থেকে শেষ ঘটনা, তাহলে আমরা একটা সহজ চিত্র পাবো, যেটা একটা অসম্ভব কোঅর্ডিনেটেড অ্যাটাক, এবং যার পেছনে কেবল দেশি চক্রান্তকারীরা নয়, এর পেছনে ট্রেইনড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল, এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার
যারা বিদেশি, যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে তারাও আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ৭১, ৭৫ এবং 111-এর সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল, এই কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে, এটা মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের ১/১১-এর দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। পিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সেই মনীয়, সেই মন তার মিডিয়া ওনার। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন। আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। আমি দেশের মাটিতে আছি। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন এবং বিশ্ব প্রেস আপনাকে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল। কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই। কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল, 2008-এ নির্বাচনী ইস্তেহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে, সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা, প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে। যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে, তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা, তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে, তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও 500 টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত, তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে। অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, ছেলের ঘাড়েও বোঝা হবে না, মেয়ের ঘাড়েও বোঝা হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে। সেই ব্যবস্থাটা এক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? তুমি রিয়ালিটি মানে নাও, এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ 12টা তোমার বেজে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি 71 টিভিতে কাজ করি। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না, এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না,
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। দেখুন, একবার তারা এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকা অফিসে আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, কিছু জ্ঞানী গুণী আছে একেবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই। এবং তখন এক পর্যায়ে বলি ঠিক আছে কোটা বাদই দিলাম। আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কি অবস্থা হয়, এখন কি অবস্থা হয়েছে, বেশি দূর যাওয়া লাগবে না। এবারেই দেখেন ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে চান্স পেয়েছে এবার, আর পুলিশ সার্ভিসে মাত্র 4 জন মেয়ে চান্স পেয়েছে। নারীর অধিকারের কথা বলি, সব ধরনের ব্যবস্থা রেখেছি। মুক্তিযুদ্ধের পর জাতির পিতাই তো বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে 10% রেখেছিলেন, মুক্তিযোদ্ধাদের জন্য 30% রেখেছিলেন। এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ঠিক আছে এই যে 30% যদি পূর্ণ না হয় বা 20% যে কোটাটা পূর্ণ না হবে, সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে। সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম। তারপরেও যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কি দাঁড়াচ্ছে। আর আমি একটা জিনিস আমি বুঝি না, সেখানে আমাদের দেশের নারীরা তো কোনোদিন সেক্রেটারি হবে ভাবেনি, ডিসি হবে ভাবেনি, এসপি হবে ভাবেনি, এমনকি কোথাও তাদের পদায়নও ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্লাস পুলিশে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিছু অফিসারের চাকরি দিয়ে গিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের। প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি, এবং প্রথম এসপি, ডিসি, এরপরে একবারে মানে ওসি, সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি। লেখাপড়ার দিক থেকে জাতির পিতাই শুরু করলেন মেয়েদেরকে 8ম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া, সেটাকে 12 পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক। পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন, সংরক্ষিত আসন, যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে। নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন, যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল তার মধ্যে অনেক মেয়েরাও ছিল নারী কোটা চাই না। যিনি বলছেন নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাওটা চাকরি তো পেত। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যদি আপনি দেখেন, সব এলাকা তো সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায়ও আছে, আর কোন কোন এলাকা সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না? তো সেই অধিকার কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা। আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি, বা প্রশাসন বা কোথাও 42 BCS আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম। এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা। তো লাভটা কি হলো? মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হলো, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা আলাদা আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কি ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে?
সে ধারণা তো আমরা দেখি না। আজকে যখন আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল, যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর 27 নয়, আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। জন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আর একটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মি পারেনি, আর এই ঠুনকো কিছু টেরোরিস্ট সন্ত্রাসী পয়সা খাওয়া, তাও আবার তারাও আমাদের সাথে পারবে না। আমরা একসাথে লড়বো, এই ভাঙচোরের খেলা খেলতে দিব না। তারা তো আর আমাদের দোসর নয়, তারা এক ধরনের এই দেশের শত্রু, যদিও এই দেশের আকাশে বাতাসে তারা বড় হচ্ছে, বেড়ে উঠেছে, নানান রকম সুবিধা নিচ্ছে, আবার এই দেশেরই ধ্বংস চাইছে। তারা কিরকম মানুষ? আপনারা টেলিভিশনে দেখেছেন না ওদের চেহারা, ওদের অ্যাপ্রোচ, ওদের এক্সপ্রেশন, ওদের ড্রেস আপ, কোথাও আপনাদের মনে হয়েছে কোমলমতি ছাত্রছাত্রীরা? পুরো বোঝা যাচ্ছে যে এটা একটা জঙ্গি দল আসছে, আক্রমণ করছে, আবার চলে যাচ্ছে। এবং এই ধরনের প্রমাণও পাওয়া গেছে, এদের অনেকে দে ওয়ার ড্রাগড, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। স্টুডেন্ট মানে কি জামাত শিবির? এরা তো স্টুডেন্ট। আই এম নট ইজ টক টু এট দিস মোমেন্ট। প্লিজ আপনি আমাদের মিডিয়া যান। তাহলে আপনি কিভাবে লিস্টে শিবির বললেন? হ্যাঁ, শিবির ওদের কথাবার্তা রেডি স্টুডেন্ট বুঝেছেন, শিবির ওদের পাকিস্তানি মনোভাব, এই কারণে চোখ কোন দিকে গিয়া পড়ছে। অগ্নি সন্ত্রাসী, নাশকতাকারী, রাষ্ট্রদ্রোহী, তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো? যেখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস, ঠিক কিনা? বিটিভি ধ্বংস, মেট্রো রেল ধ্বংস, সেতু ধ্বংস, যেখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস। তা আমরা কি চুপচাপ বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা আছেন এখানে, এই যে আমাদের এই যে বীর মুক্তিযোদ্ধা, ঠিক আছে না? মুক্তিযুদ্ধ করে দেশ ওনারা স্বাধীন করে দিয়েছেন, দায়িত্ব এখন আমাদের। আপনারা বসেন আর দোয়া করেন, আমরা কাজ করব, ঠিক কিনা? হ্যাঁ, আবার প্রতিরোধ গড়া তোলেন। জায়গায় জায়গায় আমি দেখতেছি তারা কি হয়েছে, আন্দোলন হয়েছে, আমাদের সরকার প্রায় সব মেনে নিচ্ছে। আমি তো একটাও দেখি না যে মাইনে নেয়নি। বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা বলতেছে এটা প্রত্যাহার, প্রত্যাহার, প্রত্যাহার। তারপরে ভোলা পানিতে মাছ শিকারের প্রচেষ্টা চলছে কিনা? চলছে। তা আপনারা যার যার জায়গা থেকে অ্যালার্ট থাকবেন। গোটা বাগের আগে আমরা দুর্গ গইরা তুলব, কি করে প্রতিরোধের দুর্গ গইরা তুলব। এখানে কেউ নাশকতাকারী, সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী চক্রের স্থান বাগের হাতের মাটিতে নাই। কথাগুলো রাজনৈতিক হয়ে যায়, কিন্তু এই রাজনৈতিক দর্শন আমাদের মধ্যে আছে, ঠিক আছে কিনা? আমি নিরপেক্ষ, কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমি নিরপেক্ষ নই, ঠিক আছে কিনা? হ্যাঁ, এই যে ধ্বংসযজ্ঞ যারা চালাচ্ছে,
চোখ কান খোলা রাখেন, আমাদেরকে ইনফর্ম করেন, উই উইল টেক স্ট্যান্ড অ্যাকশন অ্যাগেইনস্ট দোজ পারপিটেটর। ঠিক আছে কিনা? আমি আর কথা বাড়াবো না, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এগুলো দেখি। যেখানে এই উন্নয়ন, যেখানে এই স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন, সেই আইসিটি সেক্টর, সেই স্মার্ট বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশ, সেই স্বপ্নে আমাদের কি করছে, তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করব, এই হোক আমাদের প্রত্যয়। অগাস্ট মাস শোকের মাস, আগামীকাল থেকে 1 আগস্ট শোককে পরিণত করব শক্তিতে ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? আপনাদের সাথে নিয়ে, বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমরা এগুলোকে প্রতিহত করব। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা বেশি কথা না বললে আসল কথাই বলা উচিত। আমাদের ব্যবসায়ী ভাইরা সবাই শ্রদ্ধেয়, এদেশের উন্নয়নে তাদের সবার ভূমিকা অনস্বীকার্য। আমি নিশ্চিন্ত, আমাদের সবার যতদূর চিন্তা, যিনি এসব গড়েছেন, যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন, আমি নিশ্চিন্ত তার ঘুম হয় না। আমরা জানি আমাদের সবার সমস্যা আছে, সবাই আমরা সমস্যা ক্রান্ত, কিন্তু সমস্যার থেকে উত্তরণ হতে হলে আমাদের সবাইকে এক হতে হবে। এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায় আমাদের 15 তলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না, এটা তো ভালো কথা না। আজকে আমি যেখানে থাকি ওখানে আমাদের মিডিয়াগুলি, ওইখানে 2বার 3বার হামলা হয়েছে। আমাদের মাননীয় সালমান ভাই উনি বলেছে আপনি যে কোনোভাবে মিডিয়াটা রক্ষা করেন। পুলিশ পাঠিয়েছে, সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সবই করেছে। আমি মনে করি 2000 আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। যে আমার মনে হয় সেগুলি বিচারে আওতা আনেন। আজকে যারা করেছে আমি নিশ্চিত যেখানে যেই পুলিশের এসপি, ডিআইজি, আইজি, ইন্টেলিজেন্স, এনএসআই, ডিজিডিএফআই সবাই জানে কারা কারা এর সাথে জড়িত। এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যারা এখানে বসে আছে, আজকে সরকারি সেক্টরের চেয়ে অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করছে আমাদের এই বেসরকারি সেক্টর। আপনি বেসরকারি সেক্টরের যে অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আমরা কষ্ট আছি, সবাই জানে। আমি বাংলাদেশ ব্যাংকে আমি নিজে যাই, এনবিআরে যাই, দাঁড়ে দাঁড়ে ঘুরি, তবু আমাদের বাঁচান। ব্যবসায়ীরা 80 টাকার ডলার এখন 120 টাকা দিতে হচ্ছে। এখানে সবাই রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমরা সবাই ধৈর্যশীল। আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন। আমাদের যে ক্ষতি করেছে, হয়তো আমাদের 5, 7, 10 দিন, আমি মাঝে মাঝে বলি কারফিউ আরও আগে দেওয়া উচিত ছিল। আর কারফিউটা যদি আগে দেওয়া হতো আরও ভালো হতো। কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চাইতে পারেন না যে এত এক্সট্রিমে আমি চলে যাই, তবু এবার বাধ্য হয়েছি। আমি নিশ্চিত আমরা ব্যবসায়ীরা অধৈর্য না হয়ে আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সবাই আমরা আজকে আপনি 14 বছর আগে চিন্তা করেন, আমি সহ আমি কোথায় ছিলাম, আজকে আমি কোথায় এসেছি। আপনারা এখানে সবাই বড় ব্যবসায়ী, আপনারা সবাই চিন্তা করেন 14 বছর আগে আপনারা কোথায় ছিলেন, আজকে আমরা কোথায় এসেছি। আমাদের 15 দিন, 7 দিন, 1 মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না। কিন্তু আমাদের এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না। সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো, বড় বড় স্থাপনা ধ্বংস করো, পেট্রোল রেল নষ্ট করো, পদ্মা সেতু নষ্ট করো, যত অর্জন এই 15 বছর সব অর্জন ধ্বংস করে দাও, কিন্তু কোনো লাভ হবে না। আজকে শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত। আমাদের 40 কোটি হাত আছে, যা কিছু ক্ষয়ক্ষতি করুক এই 40 কোটি হাত নিয়ে আমরা এগিয়ে যাব। উনি আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ব্যবসায়ীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হিসাবে শুধু বলি, আমরা কেউ যেন ধৈর্য না হারাই।
আমি বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে, আমারও হচ্ছে। আমিও মোটামুটিভাবে 14 বছর আগের তুলনায় 14 গুণ উপরে চলে আসছি। হ্যাঁ, সুতরাং সবাই অসুবিধা, এটা সবাই খুব সহজভাবে নেন। এটা যদি আমরা কঠিনভাবে নেই, তা আমাদের যারা শত্রু তারা মনে করবে যে না, আমরা যা করেছি এই দেশটাকে তো স্টপ করে দিয়েছি, আমাদের কোনো হাত স্টপ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে। আবারও বলি, ব্যবসায়ীরা, আমি নিজেও অধৈর্য হয়ে গেছি, কিন্তু উই হ্যাভ টু বি কাম কোয়াইট, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে আমার সামনে যারা আছেন, আমি নিশ্চিত আপনারা কন্ট্রোল করেন, আপনাদের লেবার কন্ট্রোল করেন, সব কন্ট্রোল করেন, এবং আমি নিশ্চিত দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশের থেকে এক্সপোর্ট বন্ধ করতে পারবে না। আমরা যত সস্তায় এখান থেকে এক্সপোর্ট করি, দুনিয়ার কোনো দেশ এত সস্তায় এক্সপোর্ট করে না। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমি নিশ্চিত খুব শীঘ্রই আমাদের সবাই চেয়ে অনেক বেশি চেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বেসরকারি সেক্টরে সালমান ভাই, এফডিসিসিআর প্রেসিডেন্ট, ওনারা অনেক বেশি চেষ্টা করছে যে সব কিছু আবার আগের পর্যায়ে নিয়ে আসি। কিন্তু আমার শুধু একটাই অনুরোধ থাকবে, সবাইকে বিচারে আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন, না হলে প্রতিদিন এইসব হবে, মনে করবে এ দেশে তো কোনো বিচার হবে না। সবাইকে বিচারের আওতা আনেন, তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে ব্যবসায়ী শক্তি, এই শক্তিটা অনেক বড় শক্তি, এই শক্তি আজীবন আপনার সাথে থাকবে ইনশাল্লাহ। যাই হোক, আমি বললাম আপনারা সবাই ইনশাল্লাহ ধৈর্য ধারণ করেন। আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে। 32 জন শিশু না শোনেন শিশুর ডেফিনেশনটা বোধহয় আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন না। না 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 শিশুর মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে। শিশুর 18 বছরের কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে, সেই জন্য তাকে এখন কিশোর বলা হয়। 16 মানে শিশু, কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো 2-1 কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে। সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলেও এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। আপনার কাছে 3টে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা পাকিস্তান। ছাত্রলীগের সাবেক নেতা এবং কর্মী হিসাবে আজকে আমি বলে আসছি যে আমার যত তকমা আছে সব তকমা তোমরা নিয়ে যাও। আমার মানবতাবাদী বলতে এখন তোমরা বেঈমান বলো, কোনো অসুবিধা নাই। শেষ বিন্দু পর্যন্ত আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি এবং নতুন জেনারেশন 2001-এর পরে আমি রিপন রতন ভাইদের সাথে, বাবু ভাইদের সাথে, ইয়াকুব ভাইদের সাথে রাজনীতি করার সুযোগ পাইছিলাম। বিরোধী দল আমরা জানি যে কি খারাপ অবস্থায় আমরা রাজনীতি করে এই জায়গা পর্যন্ত আসছি।
তোমরা আমাদের উত্তরাধিকার। রক্তের একটা তাসির আছে। আদর্শের সৈনিকরা যদি একবার দাঁড়াই যায়, একবার তাদেরকে কেউ আর দাঁড়াই আমার ছোট ছোট ছাত্রদেরকে এরা মাথা ব্রেইন ওয়াশ করছে, করতেছে। আজকে যদি এরা ক্ষমতা থেকে পতন করতে পারে, কালকে এদেরকে রাত্রি মারা যাবে, জামাত শিবির ক্ষমতা নিবে। এরা জানেই না এরা কিসের জন্য যুদ্ধ করতেছে, এরা জানেই না। যতটুকু পারো ছোট ভাই যারা আছে বুঝাবা, তবে এদের সাথে যারা জামাত বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে। এখন আমার সামনে যে দুইটা অপশন থাকে যে দুজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই। জি, তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? না না, এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায় না, এই আন্দোলনে যায়নি। মেহেদির গায়ে পুলিশের বুলেটেরই আঘাত ছিল। আমি সেই তর্কে যাচ্ছি না মাননীয় মন্ত্রী, সেটার বিষয় না, কিন্তু যে বিষয়টিতে যে জায়গায় গিয়ে এখন পরিস্থিতিতে পৌঁছেছে, তাতে করে ফর দ্য সেক অফ বেটার কোন একটা ভাইব তৈরি করার জন্য হলেও এই যে অন্যদের কথা তো বলতে পারবো না, আপনি সহ অন্যদের সেই স্যাক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রীর থেকে আপনারা সরে দাঁড়াবেন? প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। প্রধানমন্ত্রী, আপনি বলেন যে এই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায়নি, তাহলে তাদের গুলিতে মানুষ মারা গিয়েছে। আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে যে গুলির এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না। মানে সেটা কারা করে? আমরা তো দেখেছি যুবলীগের নেতা, আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে আপনি সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। শিশু মারা গিয়েছে ইউনাইটেড নেশন বলছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার পাশে আইজিপি আছেন, উনি 32 জন শিশু মারা গিয়েছে, শোনেন, শিশুর ডেফিনেশনটা বোধহয় আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন। না না না, শিশুর মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে। শিশুর 18 বছরের কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে, সেই জন্য তাকে এখন কিশোর বলা হয়। 16 মানে শিশু, কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো 2-1 কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল, তাদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিল। তারা সামনে ছিল, পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা, তাদের মানে শিশুদের আড়ালে, যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল। কাজেই এই পিছনের শক্তিটাই রুখতে এই ঘটনাগুলি ঘটেছে। আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা, এবং বিএনপির যারা সন্ত্রাসী, আমরা তাদেরকে ধরার জন্য, যারা একেবারে ভিডিও দেখে দেখে, ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। ব্লক রেড যেটি পরিচালনা করা হচ্ছে, সেই ব্লক রেড পরিচালনার ক্ষেত্রে যেন কোনো ধরনের সাধারণ মানুষ, আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী বলছি না, একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ত